হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 33তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিবি এক্সাম 2024-এর 33তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব রেওয়া মিল। আমরা যারা আগের ক্লাসগুলো করিনি তারা এই পেজ থেকে আগের ক্লাসগুলো করে নিতে পারবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস, ওইখান থেকেও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস এটা লিখে সার্চ দিলেই চলে আসবে। আজকে আমরা 33তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের আজকের বিষয় হচ্ছে রেওয়া মিল, হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা অনেকেই রেওয়া মিল সম্পর্কে ভালো ধারণা আছে। যারা ল ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট ততটাও না। আপনি ইচ্ছা করলেই বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে ক্লাস করেন। আজকে আমাদের বিষয় হচ্ছে রেওয়া মিল, হিসাব বিজ্ঞানের 3 নম্বর ক্লাস এবং টোটাল 33তম ক্লাস। আমরা যারা জয়েন করিনি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা মূল আলোচনায় ফিরে যাব। আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? কে কে শুনতে পাচ্ছেন? আমাদের সাথে আছেন শিহাব সাহেব। আর কে কে শুনতে পাচ্ছেন? আজকে আমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয় রেওয়া মিল। তো যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। আমরা এখনই মূল আলোচনায় ফিরে যাব। আমাদের সাথে আছেন জেরিন সান্নি। যারা কমার্সের স্টুডেন্ট তারা রেওয়া মিল সম্পর্কে ভালো বোঝেন, আর যারা ল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের ধারণা একটু কম, কারণ এক একজন এক এক শাখা থেকে আসছেন। অনেক কিছু ভুলি গেছি। তার মানে আপনি কমার্সের স্টুডেন্ট, তাই না জেরিন সান্নি? আচ্ছা, আমাদের রেওয়া মিল পড়তে গেলে আগে আমাদেরকে জানতে হবে রেওয়া মিল বিষয়টা কি, রেওয়া মিল কাকে বলে সেটা আগে জানতে হবে।
রেওয়া মিলের রেওয়া মিলটা কি সেটা আগে বোঝেন। কোনো নির্দিষ্ট তারিখে কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে কোনো একটা তারিখে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজ বা বইয়ে খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। বলছে খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। কোনো একটা নির্দিষ্ট তারিখের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, কি কারণে? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য একটি পৃথক কাগজে বা বইয়ে খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা রেওয়া মিল বলবো। এখানে কয়টা বিষয় আছে? কোনো নির্দিষ্ট তারিখে একটা বিষয়, কোনো নির্দিষ্ট তারিখে। আরেকটা কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে আরেকটা বিষয়। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে আরেকটা বিষয় বলছে একটি পৃথক কাগজে বা বইয়ে এরপরে বলছে খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট আকারে বা ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয়, তাকে আমরা রেওয়া মিল বলবো। রেওয়া মিলটা বুঝতে পারছেন আপনারা না বোঝেন নাই? বলছি কোনো একটা নির্দিষ্ট তারিখের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য কোনো একটি নির্দিষ্ট তারিখে খতিয়ান হিসাবের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট হিসেবে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে রেওয়া মিল। ধন্যবাদ শিয়াব সাহেব আপনাকে সুন্দর উপস্থাপনের জন্য। তাকে রেওয়া মিল বলে। এখানে কয়েকটা বিষয় আছে। আবু কাইসার হিমেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে যে কোনো একটি নির্দিষ্ট তারিখের ঠিক আছে শিয়াব ভাই জেরগুলো কোনো একটি নির্দিষ্ট তারিখের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, কি যাচাই করার জন্য? গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ান হিসাবের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট আকারে বা অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে রেওয়া মিল। ডেবিট এবং ক্রেডিট আকারে সাজিয়ে বা অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিল নামটা কিন্তু একটা মিল, লাস্টে কিন্তু মিল আছে, তার মানে ডেবিট ক্রেডিট সমান হতে হয়, মিল করতে হয় আর কি একটা। এখন আপনি যে লিস্টটা থাকবে সেটার কোনটা ডেবিটে বসাবেন, কোনটা ক্রেডিটে বসাবেন, কোনটা ক্রেডিটে বসাবেন। আমরা জানি রেওয়া মিলের যে তালিকাটা থাকে সেখানে 5টা কলাম থাকে, 5টা কলাম থাকে। কলামগুলো কে কে বলতে পারবেন? কলামগুলো কে কে বলতে পারবেন?
কলামগুলো কে কে বলতে পারবেন? 1 নম্বরে ক্রমিক নং, ঠিক আছে শিহাব ভাই, ধন্যবাদ। 2 নাম্বার হচ্ছে বিবরণ বা হিসাবের খাত, ঠিক আছে, বিবরণ। 3 নাম্বার কি হবে? হিসাবের খাত বা বিবরণ, ঠিক আছে। 3 নাম্বার কি হবে? জাবেদা পৃষ্ঠা লিখছেন 4 নাম্বার 5 নাম্বার ডেবিট ক্রেডিট, ডেবিট টাকা ক্রেডিট টাকা, ক্লিয়ার, ঠিক আছে। এখন আমি কালকে হিসাব বিজ্ঞানের যে হিসাবের যে পাঁচ প্রকার যে হিসাব ছিল, হিসাব বিজ্ঞানের 5 প্রকার বা মৌলিক যে 5টা বিষয় ছিল, হিসাবের মৌলিক যে 5টা বিষয় ছিল, সেই 5টা বিষয় আমি কিন্তু বলছিলাম যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব, মনে আছে? 4 নাম্বার থাকবে ডেবিট, 5 নাম্বার থাকবে ক্রেডিট। 5টা কলাম থাকবে, 5টা কলাম থাকবে। আমি আবারও বলছি, কোনো একটা নির্দিষ্ট তারিখের হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজে যেগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা রেওয়া মিল বলবো। এখন আমাদের বিষয় হচ্ছে কোনটা ডেবিটে বসবে, আর বিবরণ তো দেওয়াই থাকবে, কোনটা ডেবিটে বসবে আর কোনটা ক্রেডিটে বসবে, কোনটা ডেবিটে বসবে আর কোনটা ক্রেডিটে বসবে। বিবরণের যে বিষয়গুলো আছে কালকে আমি বলছিলাম 5টা যে হিসাব, 5 প্রকার যে হিসাব আছে, এই 5 প্রকার হিসাবের বাইরে অন্য কোনো হিসাব নাই। হিসাব বিজ্ঞানে 5 প্রকারের হিসাবের বাইরে অন্য কোনো হিসাব নাই। তো সম্পদ, ব্যয়, এই দুইটা হচ্ছে ডেবিটে বসবে, এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব বসবে ক্রেডিটে। সম্পদ এবং ব্যয় বা খরচ বসবে হচ্ছে ডেবিটে, আর আয়, দায়, মালিকানা সত্ত্ব বসবে হচ্ছে ক্রেডিটে। এখন আমরা যদি কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, সেটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিন্তু বসাতে পারবো না। কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা ব্যয়, সেটা যদি আমরা না জানি তাহলে আমরা বসাতে পারবো না। আমি কালকেও বলছি যে 5টা যে মৌলিক যে বিষয় হিসাবের যে 5 প্রকার যে হিসাব আছে, 5 প্রকার হিসাবের মধ্যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5টার মধ্যে প্রথম 2টা সম্পদ এবং ব্যয় হচ্ছে ডেবিটে বসবে, এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিটে বসবে। হাফিজুর রহমান বিপ্লব ভাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ক্রেডিটে বসবে, আয়, দায়, মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিটে বসবে। আমরা বেসিক বিষয়গুলো পড়ার পরে আমরা অঙ্ক করব। যেমন রেওয়া মিল তো আমাদের বেসিক বিষয়গুলো আসবে না, আসবে হচ্ছে অঙ্ক যদি আসে।
কিন্তু আমরা যদি বেসিক বিষয়গুলো না জানি অঙ্ক তো করতেই পারবো না। বেসিক বিষয় না জানলে অঙ্ক করতে পারবো না। আমি আবারও বলছি যে সম্পদ এবং ব্যয় সেটা ডেবিটে বসবে এবং আয় দায় মালিকানা সত্ত্ব বসবে ক্রেডিটে। এখন আমি কোনগুলো সম্পদ, কোনগুলো আয়, কোনগুলো দায় সেগুলো আমাদের বুঝতে হবে। সেগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা রেওয়ামিল করতে পারবো না। আমরা জানি নগদ তহবিল। নগদ তহবিল কি? হাফিজুর রহমান ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। নগদ তহবিল মনে করেন যে বিবরণে দেওয়া থাকলো নগদ তহবিল, সেটা আপনি ক্রেডিটে বসাবেন না ডেবিটে বসাবেন। নগদ তহবিল দেওয়া থাকলো 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আপনি ডেবিটে বসাবেন না ক্রেডিটে বসাবেন বলেন তো? নগদ তহবিল আপনি ডেবিটে বসাবেন নাকি ক্রেডিটে বসাবেন? নগদ তহবিল হিসাব ভাই বলছেন সম্পদ। নগদ তহবিল আমার জানা মতো সম্পদ। এখন সম্পদ কি ডেবিটে বসে না ক্রেডিটে বসে? সম্পদ কি ডেবিটে বসে না ক্রেডিটে বসে? ডেবিটে বসবে। তো লাভলি আপু অ্যাসেট ঠিক আছে, সম্পদ, কিন্তু শিয়াব ভাই বলছে ডেবিটে বসবে, আমিও বলছি ডেবিটেই বসবে। সম্পদ এবং ব্যয় দুইটা হচ্ছে ডেবিটে বসে। এবং আমি যদি বলি বেতন, বেতন ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? সব ডেবিট আদম ক্রেডিট। সম্পদ ব্যয় ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব। বেতন বেতন হচ্ছে খরচ, তার মানে ব্যয়, সেটা হচ্ছে ডেবিটে বসবে। বেতন হচ্ছে ডেবিটে বসবে 100%। বেতন ডেবিটে বসবে। সম্পদ আর ব্যয় দুইটা জিনিস সবসময় মনে রাখবে। সম্পদ এবং ব্যয় দুইটা ডেবিটে বসবে। অঙ্ক করার সময় কিন্তু আমাদের খুব খেয়াল করে করতে হবে। বেতন ব্যয় ডেবিট। কাইসার ভাই ঠিক আছে। সম্পদ হচ্ছে ব্যয়, এটা হচ্ছে ডেবিট। বিক্রয় ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? বিক্রয় বিক্রয় ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? বিক্রয় বিক্রয় কি আয় ব্যয় না সম্পদ, কোনটা? বিক্রয় আয় ব্যয় না সম্পদ? আমি যখন অঙ্ক করব তখন বুঝতে পারবো না আমি কি বলতেছি। এখন অথবা অনেক যারা কমার্সের স্টুডেন্ট না, অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে। যখন অঙ্ক করব তখন বুঝতে পারবেন যে কেন আমি এগুলো বলতেছি। যে বিক্রয় কি ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে? বিক্রয়ের মাধ্যমে আয় হয় তাই ক্রেডিটে বসবে। বিক্রয়ের মাধ্যমে আয় হয় তাই ক্রেডিটে বসবে। ধন্যবাদ শিয়াব ভাই। বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় হয়, সেজন্য সেটা আয় মানে হচ্ছে ক্রেডিট। বিক্রয় আয় হয়, ঠিক আছে, আয় হচ্ছে ক্রেডিট। বাট্টা প্রাপ্তি কি ডেবিট না ক্রেডিট হবে? বাট্টা প্রাপ্তি আগে বুঝতে হবে যে পাঁচ প্রকার যে হিসাব আছে, 5 প্রকার যে হিসাব আছে, এই 5 প্রকার হিসাবে বাট্টা কোনটার মধ্যে পড়ে?
আয় ব্যয় দাম না মালিকানা সত্ত্ব নাকি সম্পদ ব্যয় কোনটার মধ্যে পড়ে? বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি বলেন কেউ? আরাফুদ্দিন বস বলছেন ক্রেডিট। আর কেউ বলেন? বাট্টা প্রাপ্তি আয়। হ্যাঁ আয়, সেটাও মেনে নিলাম, বা প্রাপ্তি আয়। তাহলে সেটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? তাই ক্রেডিট। যেহেতু আমরা জানি আয় হচ্ছে ক্রেডিট, শুধু আয় না, আয় দায় মালিকানা সত্ত্ব তিনটা হচ্ছে ক্রেডিট, তাই বাট্টা প্রাপ্তি ক্রেডিটে বসবে। বাট্টা প্রাপ্তি ক্রেডিটে বসবে। আমরা রেওয়া মিলটা মূলত দুইটা দিক আপনাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সকল প্রাপ্তি ক্রেডিট, প্রাপ্তি মানে পেয়েছি, আর যেটা পাওয়া হয় সেটা আয়। আয় সব সময় ক্রেডিটে বসে। আপনার খাতা কলম সামনে আছে আপনাদের? যদি খাতা আর কলম সামনে থাকে তাইলে অবশ্যই আমি একটা জিনিস বলছি, আপনারা লিখে নেন। লিখে নেন, আপনাদের জন্য ভালো হবে। প্রাপ্য, প্রাপ্য মানে পাবো, প্রাপ্য মানে পাবো, প্রাপ্য মানে পাবো। আর যেটা পাবো সেটা হচ্ছে সম্পদ। আপনারা নোট করে রাখতে পারেন, সেটা কাজে দিবে। প্রাপ্য, প্রাপ্য মানে পাবো, পাবো মানে হচ্ছে সম্পদ, যেটা পাবো সেটা হচ্ছে সম্পদ। প্রাপ্তি, প্রাপ্তি মানে পেয়েছি, প্রাপ্তি মানে পেয়েছি, পেয়েছি মানে হচ্ছে আয়। প্রাপ্তি মানে পেয়েছি, যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে আয়। প্রদত্ত, প্রদত্ত মানে আমি কোনো কিছু আপনাকে দিছি, মানে দেওয়া হয়েছে। প্রদত্ত মানে আপনাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্যয়। প্রদত্ত মানে হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্যয়। আরেকটা আছে প্রদেয়, প্রদেয় মানে দিব, ভবিষ্যতে আপনাকে দিব, ভবিষ্যতে আপনাকে দিব, সেটা হচ্ছে দায়। আপনি আমার কাছে পাবেন, আপনি আমার কাছে পাবেন, সেটা হচ্ছে দায়। প্রদেয় মানে দিব, আপনি আমার কাছে পাবেন, সেটা হচ্ছে দায়। খরচ আর ব্যয় কিন্তু একই জিনিস শিহাব ভাই। প্রদত্ত মানে দিছি, সেটা হচ্ছে আপনার ব্যয়, আমি আমার কাছ থেকে দিয়ে দিছি। আমার পকেটে একটা 10 টাকা নোট ছিল, সেটা আপনাকে দিছি, দিয়েছি, দিয়েছি। প্রদত্ত, প্রদত্ত মানে দিয়েছি, সেটা অবশ্যই ব্যয় বা খরচ। চারটা জিনিস মনে রাখবেন: প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত, প্রদেয়। প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত, প্রদেয়। প্রাপ্য মানে পাবো, সম্পদ। প্রাপ্তি মানে পেয়েছি, আয়। প্রদত্ত মানে দিছি, ব্যয়। প্রদেয় মানে দিব, সেটা হচ্ছে দায়। সেটা মনে রাখবেন। সেটা কিন্তু আপনি ডেবিট ক্রেডিট যখন বের করতে যাবেন তখন কিন্তু সেটা উল্লেখ থাকবে। উল্লেখ থাকলে আপনি সেটা দেখেই বুঝতে হবে। প্রাপ্য থাকলে মনে করতে হবে সেটা সম্পদ, প্রাপ্তি থাকলে মনে করতে হবে সেটা আয়, এবং প্রদত্ত থাকলে মনে করতে হবে সেটা ব্যয়, এবং প্রদেয় থাকলে বুঝতে হবে সেটা দায়।
বুঝতে পারছেন? আর এটা অবশ্যই নোট করে রাখবেন, আপনাদের কাজে দিবে। প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত, প্রদেয়। অনাদায়ী, অনাদায়ী মানে যেটা আদায় করা হয়নি, কাছাকাছি। অনাদায়ী মানে আদায় করা হয়নি, আর যেটা আদায় করা হয়নি সেটা আপনি পাবেন, সেটা প্রাপ্যই হইতে পারে। ধন্যবাদ বোঝার জন্য লাভলি আপু। আরেকটা বিষয় খেয়াল করেন আপনারা, অঙ্ক করতে গেলে কিন্তু সেটা লাগবে। অঙ্ক করতে গেলে যেটা লাগবে সেগুলো আমি আপনাদের পড়াতেছি মাঝখান থেকে। কিন্তু আপনি না বুঝলে আমাকে প্রশ্ন করবেন যে বুঝি নাই। আপনি দুই একটা জিনিস লিখেন খাতায়। একটা হচ্ছে অগ্রিম আয়, অগ্রিম আয়, অগ্রিম আয়, বকেয়া আয়, অগ্রিম আয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, বকেয়া ব্যয়। অগ্রিম আয় আমরা জানি ব্যয় মানে খরচ, লিখছেন আপনারা অগ্রিম আয় বকেয়া আয়, অগ্রিম ব্যয় বকেয়া ব্যয়। চারটা জিনিস কিন্তু মানে আপনাকে অঙ্ক করার সময় খুব ঝামেলা করবে, কাছাকাছি বিষয় তো, সেজন্য সেগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। যে অগ্রিম আয় বকেয়া আয়, অগ্রিম আয় বকেয়া আয়, অগ্রিম ব্যয় বকেয়া ব্যয়। এখানে খেয়াল করেন, আপনি খেয়াল করলে দেখবেন যে অগ্রিম আয় প্রথমে ও আছে, আয়ের প্রথমে কিন্তু ও আছে, ও আর আকারে মিলে কিন্তু আয় হয়, আ হয়, ঠিক আছে? ও আর আকারে মিললে আ হয়। তো দেখেন অগ্রিমের মধ্যে আ আছে, ও আছে, আয়ের মধ্যে ও আছে, দুইটা মিলে গেছে। আবার দেখেন অগ্রিম আয়, আর একটা হচ্ছে বকেয়া ব্যয়, এটাও ব, বকেয়াতেও ব, ব্যয়ের মধ্যেও ব, দুইটা মিলে গেছে। যে অগ্রিম আয় বকেয়া ব্যয়, ওইটা ব দিয়া শুরু, ওইটা অ দিয়া শুরু, অগ্রিম আয় বকেয়া ব্যয়, দুইটা মিলে গেছে। দুইটা যদি মিলে যায়, অগ্রিম আয় দুইটা যদি মিলে যায় তখন সেটা আপনার চলতি দায়, চলতি দায়, দায়, দায় মানে দেনা। আর আরেকটা মিলে নাই, বকেয়া আয় আর অগ্রিম ব্যয়, বকেয়া আয় আর অগ্রিম ব্যয় দুইটা মিলে নাই, সেটা হচ্ছে আপনার চলতি সম্পদ। এই চারটা জিনিস খুব ঝামেলা করে অঙ্কের মধ্যে, চারটা জিনিস খুব ঝামেলা করে অঙ্কের মধ্যে। অগ্রিম আয় বকেয়া ব্যয়, বকেয়া আয় অগ্রিম ব্যয়। যদি আপনি মনে রাখবেন, যদি ও ও মিলে যায় তাহলে সেটা চলতি দায়, ব ব মিলে গেলে চলতি দায়। যদি না মিলে তাহলে এটা চলতি সম্পদ। যেমন বকেয়া, বকেয়া, বকেয়া আয় যেটা, বকেয়া আয় যেটা সেটা আপনার চলতি সম্পদ, অগ্রিম ব্যয় সেটা আপনার চলতি সম্পদ। বুঝছেন কি না? এই চারটা বিষয় বুঝছেন?
এগুলো কিন্তু বিবরণীতে উল্লেখ থাকে, তখন আপনার ডেবিট ক্রেডিটে বসাইতে সমস্যা হয়। যেহেতু চলতি সম্পদ তার মানে আপনার ডেবিট, আর দায় সেটা আপনার ক্রেডিট। দুইটা ডেবিট হবে, দুইটা ক্রেডিট হবে। কেউ কি এমন আছেন যে বোঝেন নাই? সবাই বুঝছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না সেটা বলেন আগে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা যদি সিম্পল যে মানে মৌলিক যে বিষয়গুলো আছে, সাধারণ যে বিষয়গুলো আছে, সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। অঙ্ক কোনো সময় মিলবে না। আপনি সারাদিন অঙ্ক করবেন, মিলে নাই, তখন কি করবেন? 10 মার্কস শেষ। আর যদি হয়ে যায় আপনি 10 মার্কস পেয়ে গেলেন। অঙ্ক আপনার হয়ে গেলে পাশ করা খুব সহজ। মাসুদ রানা ভাই, কোনটা বলবো? প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত, প্রদেয়। প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত, প্রদেয় সেটা বলবো, নাকি অগ্রিম আয়, বকেয়া ব্যয় সেটা বলবো? সেটা আপনারা লিখে রাখতে হবে। প্রাপ্য মানে পাবো, সম্পদ। প্রাপ্তি মানে পেয়েছি, আয়। প্রদত্ত মানে দিয়েছি, ব্যয়। প্রদেয় দিতে হবে আমাকে, সেটা আমার ঋণ বা দায়। ক্লিয়ার? যদি এই শব্দগুলো উল্লেখ থাকে তাহলে আপনি এটা বুঝে নেবেন যে প্রাপ্য থাকলে বুঝে নিতে হবে যে সেটা আপনার সম্পদ। প্রাপ্তি থাকলে বুঝে নিতে হবে সেটা আপনার আয়। প্রদত্ত থাকলে বুঝে নিতে হবে সেটা আপনার ব্যয়। আর প্রদেয় থাকলে বুঝে নিতে হবে সেটা আপনার দায়। অগ্রিম আয় একটা শব্দ, বকেয়া ব্যয় সেটা আরেকটা শব্দ। অগ্রিমে ও দিয়ে শুরু, অগ্রিম আয়। বকেয়া ব্যয় দুইটাই ব দিয়ে শুরু, এটা হচ্ছে আপনার চলতি দায়। মিলে গেছে, ও মিলে গেছে, সেটা হচ্ছে আপনার চলতি দায়। আর বকেয়া আয় আর অগ্রিম ব্যয়, এইটা এখানে ব আর আ, এখানে ও আর ব, সেটা হচ্ছে আপনার চলতি সম্পদ। অগ্রিম আয় হচ্ছে চলতি দায়, বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ। অগ্রিম ব্যয় চলতি সম্পদ, বকেয়া ব্যয় চলতি দায়। আপনি না লিখলে আপনার মনে থাকবে না, বুঝবেনও না, আপনি লিখতে হবে। অগ্রিম আয়, বকেয়া ব্যয় চলতি দায়। অগ্রিম ব্যয়, বকেয়া আয় চলতি সম্পদ। এখন আমরা দেখব কোন বিষয়গুলা, এগুলোর মধ্যেও আরো বিস্তারিত বিষয় আছে। কোন বিষয়গুলা ডেবিটে বসে আর কোন বিষয়গুলা ক্রেডিটে বসে সেটা আমরা এখন দেখব। আমরা আগে দেখি কোন এন্ট্রিগুলো রেওয়া মিলের ডেবিটে বসে, সেটা আপনারা অবশ্যই লিখেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রেওয়া মিলের। এগুলো যদি আপনি মনে রাখতে পারেন, আপনার 80% আপনার ক্যাপচারে চলে আসবে। আর 20% থাকবে, সেটাও আমি বলে দেবো, সমস্যা নেই। আপনি যদি টোটাল ডেবিট ক্রেডিটটা না বোঝেন, রেওয়া মিল কিন্তু মিলাইতেই পারবেন না, কোনোভাবেই না। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনি রেওয়া মিল মিলাইতে পারবেন না। আর না মিললে তো বোঝে নেই। রেওয়া মিল যদি না মিলে তাহলে আপনি 1 মার্কসও পাবেন না। যে সকল এন্ট্রিগুলো
যে সকল এন্ট্রিগুলো রে অমিলের ডেবিটে বসবে সেগুলো আমি বলতেছি, আপনারা শুনেন, লিখে রাখেন। সকল সম্পদ, যত প্রকার সম্পদ আছে, যত প্রকার সম্পদ আছে সকল সম্পদ আপনার রে অমিলের ডেবিটে বসবে। সকল ব্যয় বা খরচ, সকল ব্যয় বা খরচ সেটা আপনার ডেবিটে বসবে। সকল ব্যয় বা খরচ আপনার ডেবিটে বসবে। এরপর দেখেন সকল প্রাপ্য, প্রাপ্য মানে কি, আমি পাবো, তো সকল সম্পদের মধ্যে পড়ে, সম্পদের মধ্যে পড়ে, প্রাপ্য মানে পাবো, সম্পদের মধ্যে পড়ে, তার মানে সেটা বোঝাই যাচ্ছে যে প্রাপ্য, সকল প্রাপ্য সমূহই সম্পদ, আর সম্পদ হচ্ছে রে অমিলের ডেবিটে বসে। সকল প্রাপ্য, সকল প্রাপ্য সমূহ ডেবিটে বসবে। সোজা বাংলায় বুঝতে গেলে সকল প্রাপ্য সমূহ ডেবিটে বসবে। সকল প্রদত্ত, প্রদত্ত মানে কি, প্রদত্ত মানে কি, ব্যয়, আমি দিয়েছি, প্রদত্ত মানে প্রদত্তগুলো আপনার, সকল প্রদত্তগুলো ডেবিটে বসবে। সকল অগ্রিম খরচ বা ব্যয়, সকল অগ্রিম ব্যয়, আমরা জানি অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ, অগ্রিম ব্যয় হচ্ছে চলতি সম্পদ, মানে সেটা ডেবিটে বসবে। অগ্রিম আয় কিন্তু আবার দায়, সেটা ক্রেডিটে বসবে। অগ্রিম আয় হচ্ছে চলতি দায়, সেটা আবার ক্রেডিটে বসবে। সকল অগ্রিম ব্যয় ডেবিটে বসবে। সকল বকেয়া আয়, বকেয়া আয় মানে আমরা জানি চলতি সম্পদ, আমি একটু আগে যেটা বলছি, 4টা ধাপ বলছিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, সকল উত্তোলন, উত্তোলন তো বোঝেন, সকল প্রকার উত্তোলন হচ্ছে ডেবিটে বসবে, মনে রাখবেন। আপনার 80% কমপ্লিট হয়ে যাবে। সকল প্রকার উত্তোলন আপনার ডেবিটে বসবে। সকল প্রকার উত্তোলন আপনার ডেবিটে বসবে। ডেবিট কোনগুলো ডেবিটে বসবেন বুঝতে পারছেন? না কেউ বোঝেন না, আছেন এরকম কেউ যে আমি বুঝি নাই? কোন কোন বিষয়গুলো আমি যেগুলো বলছি সেগুলো আপনারা অবশ্যই লিখে রাখবেন। এগুলার এখানে কিন্তু 80% চলে আসছে আপনার, আর 20% যেটা আছে সেটাও আমি বলে দেবো আপনাদের, সেগুলো ব্যতিক্রম বিষয়। সবাই বুঝছেন? এখন আমরা দেখি যে সকল এন্ট্রিগুলো রে অমিলের ক্রেডিটে বসে, কোনগুলো রে অমিলের ক্রেডিটে বসে সেগুলো আমরা দেখব। আমরা জানি রে অমিলের ক্রেডিটে কোনগুলো বসে, আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব, এই তিনটাই তো বসে ক্রেডিটে। এই তিনটার ভিতরে কি কি আছে সেটাগুলো আমরা দেখব। সকল প্রকার, সকল আয়, সকল আয়, আয় দায় মালিকানা সত্ত্ব, যে সকল দায়, সকল আয় সকল দায় সেগুলো কিন্তু ক্রেডিটে বসবে। সকল আয় এবং সকল দায়, সব আয় সব দায় কি বসবে? ক্রেডিটে বসবে। সকল প্রাপ্তি,
প্রাপ্তি আমি বলছেন না, প্রাপ্তি মানে কি? পেয়েছি, আয়, প্রাপ্তি কিন্তু আয়। তো প্রাপ্তিসমূহ যেগুলো আছে সেগুলো ক্রেডিটে বসবে। সকল প্রাপ্তি। আমি যখন অঙ্ক করাবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিগুলো মানে আমি যে বলতেছি, অনেকের মাথার উপর দিয়ে যাবে। যারা লয়ের স্টুডেন্ট, আগে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল না, যা বিবিএ করেন নাই বা ইকোনমিক্স পড়েন নাই, তাদের মাথার উপর দিয়ে যাবে। কিন্তু যখন অঙ্ক করবেন তখনই আপনার আবার মাথায় ফিরে আসবে। এখন এই পর্যন্ত আপনার মাথায় ঘুরতেই থাকবে। সকল অগ্রিমায়, সকল বকেয়া ব্যয়। অগ্রিমায় আমি আগেই বলছিলাম, ও মিলে গেলে অগ্রিমায়। বকেয়া ব্যয়, ব আর ব মিলে গেছে, বকেয়া ব্যয়, সেগুলো হচ্ছে ক্রেডিট, মানে এগুলো চলতি দায়। অগ্রিম আয়, বকেয়া ব্যয় হচ্ছে চলতি দায়। সকল মূলধন, আমরা জানি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, তো সকল মূলধন হচ্ছে ক্রেডিট হবে। মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব, সকল মূলধন ক্রেডিট হবে। প্রদেয়, সকল প্রদেয় মানে দিব মানে দায়, মানে দেনা, সেটাও আপনার ক্রেডিট হবে। সেটা আপনার ক্রেডিট হবে। আমি কোনগুলা ডেবিট হবে কোনগুলা ক্রেডিট হবে সেটা বলে দিলাম। ডেবিট ক্রেডিট কোনো প্রশ্ন আছে আপনাদের? বলেন প্রশ্ন থাকলে। ওয়ালাইকুম সালাম মিরাজ সুলতানা বুয়ান, প্রশ্ন নেই। এখন আমাদের দেখতে হবে কোনগুলো রেওয়া মিলে আসবে না, রেওয়া মিল তালিকায় কোনগুলো আসবে না সেগুলো আমাদের দেখতে হবে। এখন আমাদের বুঝতে হবে কোনগুলো রেওয়া মিলে আসবে না। সেটা তো অনেক সময়ের ব্যাপার। আপনার ডিসেম্বর আছে, জানুয়ারিতে হতে পারে, সম্ভাবনা আছে, দেখা যাক। তখন আমি আপনাদের সব কিছু বলে দেবো। এখন বললে তো ভুলে যাবেন। আপনি বিষয়গুলো বুঝতে থাকেন। স্যার আরেকটা বিষয়, আপনি যে আমাদেরকে পড়াইছেন, পড়ানো শেষে আমাদের যদি একটা পরীক্ষা নিতেন, চেষ্টা করবো নেওয়ার। হাফিজুর রহমান ভাই, কোনগুলো রেওয়া মিলে আসবে না বলছে? সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে থাকে, সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে থাকে তাহলে প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক মজুদ পণ্য, মনে রাখবেন, প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না, কিন্তু সমাপনী মজুদ পণ্য ঠিকই রেওয়া মিলে আসবে। সমাপনী মজুদ পণ্য ঠিকই রেওয়া মিলে আসবে।
নগদ তহবিল বাদে, নগদ তহবিল তোমরা যা বুঝি, নগদ তহবিল বাদে যত প্রকার তহবিল আছে, নগদ তহবিল বাদে যত প্রকার তহবিল আছে লিখে রাখবেন। নগদ তহবিল বাদে যত প্রকার তহবিল আছে, যেমন ত্রাণ তহবিল, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, সব ক্রেডিটে বসবে, শুধু নগদ তহবিল ডেবিটে বসবে। যত প্রকার তহবিল আছে সব ক্রেডিটে বসবে, নগদ তহবিল শুধু ডেবিটে বসবে। বুঝতে পারছেন? যত প্রকার তহবিল আছে সব তহবিল ক্রেডিটে বসবে, নগদ তহবিল বাদে। নগদ তহবিল শুধু ডেবিটে বসবে। বুঝছেন? সকল প্রকার তহবিল ক্রেডিটে বসবে, নগদ তহবিল বাদে। নগদ তহবিল শুধু ডেবিটে বসবে। ব্যাংক ফান্ড কোথায় বসবে বলেন আপনারা? ব্যাংক ফান্ড কোথায় বসবে? ফান্ড ডেবিট কেন বলেন? ব্যাংক ফান্ড কি সম্পদ? মাসুদ রানা ভাই, ব্যাংক ফান্ড কি সম্পদ? শেব ভাই বলছে ক্রেডিটে বসবে, ডেবিটে বসবে। শেব ভাই বলছে ডেবিটে বসবে। হাফিজুর রহমান ভাই বলছে ডেবিটে বসবে। আমি বলতেছি মাসুদ রানা ভাই, কি ব্যাংক ফান্ড কি সম্পদ? শেব ভাইয়ের উত্তর সঠিক। যদি সম্পদ হয় তাহলে ডেবিটে বসবে। মাসুদ রানা ভাই, যদি সম্পদ হয় তাহলে ডেবিটে বসবে। ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা কি বলছিলাম যে কোনগুলো রেওয়া মিলে আসবে না। ব্যাংক তহবিল সম্পদ। ঠিক আছে আলী ভাই, এখন আমরা দেখি কোনগুলো রেওয়া মিলে আসবে না। আমরা একটা বিষয় দেখি, মানে প্রারম্ভিক একটা শব্দ আছে। প্রারম্ভিক শব্দটা মনে রাখবেন। প্রারম্ভিক শব্দটা দেখেন, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব।
সেগুলা রেওয়া মিলে আসবে না। মানে সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না। সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না। যেমন সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, সম্ভাব্য আয়, সেগুলো কখনোই রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক শব্দটা থাকলে সেটাও রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্ত হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, যে প্রারম্ভিক শব্দটা আছে, সম্ভাব্য শব্দটা আছে, সেগুলো সাধারণত রেওয়া মিলে আসে না। মানে রেওয়া মিলের যে তালিকা আছে, তালিকায় ডেবিট ক্রেডিটে আসে না। এরপরে দেখেন কিছু বস্তু আছে, যেগুলা বস্তু, সেগুলা রেওয়া মিলে আসে না। যেমন সমাপনী মজুদ বস্তু, অবিকৃত পণ্যের মূল্য, সমাপনী মণিহারি, সেগুলা রেওয়া মিলে আসে না বা আসবে না। সেগুলো রেওয়া মিলে আসবে না। তো আমরা কোনটা ডেবিটে বসে, কোনটা ক্রেডিটে বসে, কোনটা রেওয়া মিলে আসে না, সেগুলো আমরা দেখলাম। এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে আপনাদের? আমরা রেওয়া মিলটা পড়লাম, রেওয়া মিল মোটামুটি শেষ। এখন আমি যেগুলো পড়েছি এগুলোর মধ্যে অঙ্ক করাবো। আর যদি রেওয়া মিল থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এগুলোর মধ্যেই আসবে। আমি কালকে আমি যে বিষয়গুলো পড়াইছি সেগুলো থেকেই অঙ্ক আসবে। ঠিক আছে আলী ভাই, প্রারম্ভিক মজুদ পণ্য যদি ক্রয় থাকে, ঠিক আছে, তাহলে আসবে। সমাপনী মজুদ পণ্য আসবে না। সমাপনী মজুদ পণ্য আসবে না। আমি কি বলছি যে প্রারম্ভিক যদি প্রথমে থাকে, প্রারম্ভিক, এখানে প্রারম্ভিকের আগে তো আপনি ক্রয় যোগ করে দিয়েছেন। আমি বলছি প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, সম্ভাব্য আয়, সমাপনী মজুদ পণ্য, অবিকৃত পণ্যের মূল্য, সমাপনী মনোহারি, সেগুলো আসবে না। সমাপনী মজুদ পণ্য, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য আসবে। ধন্যবাদ এইচএম আলী ভাই। সেটাও আমি বলছি। আপনি মনে পরে ক্লাসে জয়েন করছেন, ঠিক না? সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না, সেটা আমি প্রথমেই বলছি। আপনাদের যারা বোঝেন নাই, মানে
হিসাব বিজ্ঞান আগে কখনো পড়েন নাই, তাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আর এইচ.এম. আলী ভাই এই ব্যাপারে অনেক এক্সপার্ট, উনি নবম দশম অনার্স মাস্টার্স সব ওনার অ্যাকাউন্টিং সাবজেক্ট, বিশাল ব্যাপার, অ্যাকাউন্টিংয়ের বস উনি। আমরা যারা বুঝি নাই তারা একটু বলেন যে কোন কোন বিষয়টা বোঝেন নাই, আর প্রশ্ন থাকলেও বলতে পারেন। আমরা কালকে আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর মধ্যেই আমি কালকে অঙ্ক করাবো। আমি ভাবছিলাম আজকে অঙ্ক করাবো, কিন্তু আজকে আর সম্ভব হচ্ছে না, আগামীকালকে অঙ্ক করাবো। রেওয়া মিলের অঙ্ক আগামীকালকে করব। আগামীকালকে চেষ্টা করব 10টা থেকে 10:30টার মধ্যে ক্লাস নেওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, যারা যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে শেয়ার করে দিবেন। একটা প্রশ্ন আছে যে পণ্য বা মাল ক্রয় থাকলে তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, আমি বলছি সমাপনী মজুদ পণ্য আসবে না, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য ঠিকই আসবে। শিয়াব ভাই ধন্যবাদ। যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে আপনার মতো অনেকে ভিডিওটি দেখতে পারবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। 10টা কি 10:30টার মধ্যে চেষ্টা করবো আগামী ক্লাস নেওয়ার জন্য, সবাই প্রস্তুত থাকবেন। আগামীকালকে রেওয়া মিলের অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।